জব তো আসলে আমরা একজন দুজনকে রেফার করতে পারি, 50 জনকে রেফার করা তো সম্ভব না। তাহলে ঠিক আছে, ওদেরকে আমরা জব মার্কেটে রেডি করে পাঠাই। স্বাগত জানাচ্ছি আমাদের ওহে পৃথিবীর আজকে 19তম এপিসোডে। আমরা বিভিন্ন ধরনের ক্যারিয়ার নিয়ে আলাপ করেছি। আজকে আমরা আলাপ করব ক্যারিয়ার গঠনের ক্যারিয়ার নিয়ে। আজকে আমাদের সাথে দুইজন গেস্ট আছেন, ইঞ্জিনিয়ার সাদি সাহেব এবং ইঞ্জিনিয়ার নাজমুল সাহেব। ওনারা দুইজনই আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর গ্রাজুয়েট, এবং ওনারা দুজনেই ওনাদের পেশাদারিত্ব বজায় রাখছেন। ওনারা সরকারি সার্ভিসে আছেন এবং দুইটা স্বনামধন্য ডিপার্টমেন্টে কাজ করছেন। ওনাদের একটা খুব ইন্টারেস্টিং ফিলিংস ছিল, মোটিভেশন ছিল, যে কেন আমরা যারা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হচ্ছে তাদেরকে ক্যারিয়ার ওরিয়েন্টেশন দেই না। কারণ তারা আসলে বাংলাদেশে তো আমরা সবাই জানি যে কোনো সেক্টরেই চাকরির কিন্তু একটা বড় প্রকট সমস্যা আছেই। তো সেই হিসেবে চাকরি যারা দেন তারা মনে করেন যে আমি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার পাচ্ছি না বা কোয়ালিফাইড অন্য কোনো গ্রাজুয়েট পাচ্ছি না। আবার যারা গ্রাজুয়েট আছেন তারা বলছেন যে আমি তো আসলে চাকরি খুঁজে পাচ্ছি না। এই জায়গাতে একটা মেলবন্ধন করে দেওয়া এবং স্কিল গ্যাপটা দূর করে তাদেরকে ভালো করে, স্পেশালি ইঞ্জিনিয়ারদের জন্য ওনারা কাজটা করছেন এখন পর্যন্ত। তাদেরকে ভালো ইঞ্জিনিয়ার এবং কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার হিসেবে প্রস্তুত করে দিতে জব মার্কেটের জন্য তারা কাজ করে যাচ্ছেন। তো স্বাগত জানাচ্ছি দুই ভাইকে। তো চলেন আমরা আর কথা না বাড়িয়ে প্রশ্ন শুরু করি। ধন্যবাদ সাদি এবং নাজমুল ভাইদের। আমরা প্রথম যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে আপনারা কেন ক্যারিয়ার ফোকাসড এরকম একটা কোচিং বা মেন্টরশিপ এই ধরনের প্রোগ্রামের আপনারা হচ্ছে ইন্টারেস্টেড হলেন? আপনাদের মোটিভেশনটা কি ছিল? আসসালামু আলাইকুম। আমি আপনাদের ধন্যবাদ জানাই ওহে পৃথিবী ব্রডকাস্টিং প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ভাইয়া, আমি গ্র্যাজুয়েশন করি 2010 সালে। মানে সালেন সাদি আছে, সে 11তে, রাব্বি ভাই খুব সম্ভবত 2006 বা 7-এ। তো আমাদের ওই পিরিয়ডটা 2006 থেকে 10, 11, 12, ওই পিরিয়ডটা মানে আমাদের ইঞ্জিনিয়ারদের স্কোপ অফ জব অনেক ছিল। তো আমার এখনও মনে আছে, আমি যখন 2010-এ ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার পিএলএ বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করি বিডি জবসের মাধ্যমে, প্রায় 14-15টা কোম্পানিতে অ্যাপ্লাই করি। তো এর মধ্যে 6টা বা 7টা ইন্টারভিউ দিয়েছিলাম, সবগুলিতে আমার জব হয়েছে। আমি কোথাও জয়েন করিনি, কারণ আমাদের জব ছিল অ্যাভেলেবেল। আমি পরে জয়েন করলাম বর্তমান যে এক্স মনিকা টাইলস, ওরা এটা যে মাদার কনসার্ন ইন্ডেক্স গ্রুপে জয়েন করি। তো ওইখানে আমাদের বন্ধুবান্ধব ছিল। আমার আসলে কলিগের সবাই বন্ধুবান্ধব, এছাড়া আমার আর কি কলেজের বন্ধু ছিল ওইখানে। তো আমরা যখন অফিসের প্রয়োজনে আর কি, ও যখন কথাবার্তা হতো, দেখা যাচ্ছে অফিস এনভায়রনমেন্ট একটু খারাপ হলে তখন আমরা একজন আরেকজন করলাম যে ভাই, চাকরির দরকার কি, 2-4টা মানে কোম্পানি যদি আমাদের সাথে এমন করে, আম, এখানে থাকবো না, চলে যাব, কারণ 2-4টা কোম্পানি এমডি আমাদের ব্যাক পকেটে থাকে। তো তখন জব মার্কেটটা এমন ছিল আর কি, এটা বলার কারণ হচ্ছে কোম্পানি ব্যাক পকেটে থাকে না, মানে জব অ্যাভেলেবেল ছিল, যার কারণে এই ধরনের কথাবার্তা আমাদের প্রায় সময় বের হতো মুখে দিয়ে। তো এরপর বাংলাদেশে মেগা প্রজেক্টের একটা ফ্লো তৈরি হয় এবং ভালো ভালো সংখ্যক নিয়োগ হয়। তো ভালোই ছিল আমাদের জব মার্কেটটা। 2019-এ যখন করোনা প্যান্ডামিক তৈরি হয়, 19 এবং 20-এ, তো তখন যে জব মার্কেটটা টোটালি মানে পুরো পৃথিবীতে তখন কলাপস করে, ইকোনমি কলাপস করে পুরো পৃথিবী। তো আর আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ ভালোভাবে ছিল। বাংলাদেশে হয়তো একটু ক্রাইসিস ফিল করছি আমরা, কিন্তু কলাপস করেনি। তো তখন দেখা যায় করোনা প্যান্ডামিকে ছেলেপেলে সবাই ঘরে আছে, গার্জিয়ানরা হয়তো জবের জন্য চাপ দিত, কারণ বাইরে যাওয়ার সুযোগ নেই, আড্ডা দেওয়ার সুযোগ নেই, ক্যাম্পাসে যাওয়ার সুযোগ নেই, ঘরে থাকা, তখন তো ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ ছিল। তো ছেলেপেলে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় নক করে, যখন রেসপন্স না পায় আমাকে নক করতো। তো আমাকে নক করা, আসলে আমাকে কেন নক করবে সেটা একটা প্রশ্ন। আমাকে নক করতে আসলে আমি আফটার গ্র্যাজুয়েশন 2010 থেকে আমি সিনিয়র জুনিয়র ব্যাচমেট যে যখন
স্বাভাবিকভাবে আমিও যদি এখন জবলেস থাকি, আমি আমার ব্যাচমেট বা সিনিয়র বা জুনিয়রকে নক করবো, তো এরকম নকগুলি আমার কাছেও আসতো। তখন থেকে আমি চেষ্টা করে আসছি প্রতি বছর 3 জন 4 জন 5 জন বা এরকম কম বেশি সংখ্যক ছেলে পেলে জবের ব্যবস্থা, মানে আমি উসুলে ছিলাম, আমি বলবো না আমি ব্যবস্থা করে দিয়েছিলাম, আমার উসুলে তাদের জব হয়েছে। আমি সিভিগুলি ফরওয়ার্ড করতাম, ফরওয়ার্ড করে বলে দিতাম যে ভাই দেখেন, আমি জানি না সে কে পারবে কি না পারবে, আপনার যে চাহিদা আপনি ইন্টারভিউ কল করেন, আপনার চাহিদা যদি সে বোর্ডে ইন্টারভিউ বোর্ডে ফিল আপ করতে পারে, তা ছেলেটাকে জব দেন, সে খুব উপকৃত হবে। এইভাবে আমি সিভিগুলি ফরওয়ার্ড করে দিতাম। যাই হোক, এই ধারাবাহিকতায় আর কি ওরা হয়তো শুনছে যে না, নাজমুল ভাইয়ের কাছে গেলে হয়তো আলাপ করে দেখ, নাজমুল ভাই হয়তো কোনো কিছু করে দিতে পারবে। তো আমার কাছে ওইভাবে ছেলে পেলে আসা। ও, এর এর মাঝে আমি আবার বিভিন্ন ধরনের মোটিভেশনাল আর্টিকেল আর কি আর্টিকেল লিখতাম। আমাদের ডিপার্টমেন্টের যে পেজ গ্রুপ অস সিভিলিয়ান, সেই গ্রুপে মোটিভেশনাল আর্টিকেল লিখতাম। ওই কারণের জন্য ওরা আমাকে খুব ভালোভাবে চিনত। বেশ কিছু বই পুস্তকও শেয়ার করেছিলাম, নিজের তৈরি বেশ কিছু নোট শেয়ার করেছিলাম সেখানে। ওই কারণের জন্য এদের সাথে খুব ভালো যোগাযোগ ছিল। তো দেখা গেল একটা সময় অনেক মানে 2020-এর মার্চ মার্চ মাসে তো আমাদের লকডাউন শুরু হয়। লকডাউনের পর এপ্রিল মে জুনের দিকে প্রচুর নক আসা শুরু হয় মেসেঞ্জারে। ছেলেপেলে নক করা শুরু করে, ভাইয়া যদি সুযোগ থাকে আমার, আমি তো বের হয়েছি আজকে প্রায় 6 মাস, কোনো জব হলো না, বা 1 বছর কোনো জব হলো না। এই ধরনের নক যখন আসে, প্রায় 50 প্লাস মাইনাস 50টা নক আসে আমার মেসেঞ্জারে। তো আমি তখন চিন্তা করলাম যে কী করতে পারি, আমি তো 50 জনের চাকরি দিতে পারবো না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো 50 জনের জন্য। 50 জনকে চাকরি দেওয়া তো আমার দ্বারা সম্ভব না। আমি তখন স্যারের সাথে পরামর্শ করলাম যে স্যারে কী করা যায়। তো ওই আমাদের পরামর্শ এই জিনিসটা উঠে আসে যে আসলে জব তো আসলে আমরা 1 2 জনকে রেফার করতে পারি, 50 জনকে রেফার করা তো সম্ভব না। তাহলে ঠিক আছে, ওদেরকে আমরা জব মার্কেটে রেডি করে পাঠাই। তাহলে কী করা যায়, ওদেরকে আমরা অনলাইন, যেহেতু করোনায় আমরাও হোম অফিস করতেছি, আমাদের কাজকর্ম তেমন নাই, তখন করোনায় ওদেরকে অনলাইনে জুম প্ল্যাটফর্মে ওদেরকে ক্লাস নেই। তো আমাদের এখন মনে আছে প্রথম যে ক্লাসটা নেই আমরা, এই জুন জুলাইয়ের দিকে, জুন জুলাই অথবা আগস্ট হবে, এই স্পেসিফিক টাইমটা মনে নেই। তখন আমাদের হাতে মানে প্রথম দিন জুমে তো 100 হচ্ছে ফ্রি অ্যাক্সেস। এই 100 অ্যাক্সেসে আমরা কাভার করতে পারিনি। আমাদের তখন গুগল মিট এবং জুম দুইটা একসাথে ইয়ে করতে হয়েছে। হয়তো পিসিতে গুগল মিটে আমার স্পেসিফিক মনে পড়তেছে না, হ্যাঁ পিসিতে গুগল মিট ছিল, মোবাইলে জুম ছিল, অথবা অল্টারনেট আর কি। দুইটা লিঙ্ক দিয়ে আমরা প্রায় 200 কাছাকাছি ছেলে পেলে ছিল। যখন দেখলাম যে এত ছেলে পেলে, এদেরকে তো আসলে একটা প্ল্যাটফর্ম একসাথে তো এইভাবে প্রতিদিন জুম এবং ইয়ে মিক্স আপ করে করা যাবে না, তখন ওদেরকে ব্যাচ ওয়াইজ আলাদা করে দিই। এখানে ব্যাচগুলি ছিল 26 থেকে 40, 41, 42, 41 ব্যাচ পর্যন্ত ছিল আর কি। তো তাদেরকে নিয়ে শিডিউল করে সপ্তাহে 2 দিন 3 দিন এভাবে শিডিউল করে তাদেরকে ক্লাস নেওয়া শুরু করি। আমাদের ক্লাসের ইয়েটা ছিল ইন্টারভিউ, মানে অ্যাজ এ ফ্রেশ গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, আমরা কি ফেস করতে হয় সেগুলোকে আমরা গুছিয়ে বেশ কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, কিছু ভিডিও, কিছু ছবি, সাইটে যে প্রবলেমগুলি ক্রিয়েট হয় সেই ছবিগুলি, এগুলিকে প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা নিয়ে অ্যাবাউট 40টার মতো ক্লাস নেই। প্রথম দিকে উপস্থিতি ওই যে 200 জনের থেকে কমতে কমতে 80 জনের মতো প্রথম দিকে, প্রথম 10-12টা ক্লাসে অ্যাটেন্ডেন্স ছিল আর কি, এই সবগুলি ব্যাচ মিলিয়ে। নাটোরে যে ইউনিভার্সিটিটা আছে, নামটা ঠিক মনে পড়তেছে না, সেনাবাহিনীর যে ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটিরও একজন ছিল, এনএসইউর ছাত্র ছিল, স্ট্যামফোর্ডের ছিল, বিভিন্নভাবে আর কি ওই জুনিয়রদের বন্ধুবান্ধবের দ্বারাই মেসেজটা ছড়াইছে, ওরা ছিল। তো তারা রেগুলার ক্লাস করছে। 80 জন থেকে রেগুলার ছিল 30-এর মতো, মানে আমাদের ক্লাস প্রায় 30 থেকে 35টা ক্লাস লাগছে। আমাদের যে মডিউল ছিল, মডিউলে 35টার মতো ক্লাস লাগছে। এই 35টা ক্লাসে প্রথম দিকে প্রথম 12-14টা ক্লাসে 80 জনের মতো ছিল, তারপর এটা কমতে কমতে 30-এর মতো আসছে। এই 30-এ যারা ছিল
তারা আফটার আমার মানে ক্লাস সংখ্যা 20-22-এর পরে ওরা বিভিন্ন ভাইবা বোর্ড ফেস করছে। ভাইবা বোর্ডে 39 বেস 38 বেসের ছেলে পেলে ওরা ভাইবা বোর্ড ফেস করে এসে বললো যে ভাইয়া ভাইবা খুব ভালো হয়েছে। যেমন ম্যাকডোনাল্ডে ওরা ইন্টারভিউ দিছে, ম্যাকডোনাল্ডে ওরা মনে হয় 6জন বা 7জন ইন্টারভিউ দিছিল। 7জনকেই বললো যে আসলে প্রোডাক্ট কি এত ভালো হয়ে গেছে যে তোমাদের 7জনের কাউকে আমরা আটকাতে পারলাম না, ঠিক আছে তোমরা আসো, তোমরা কবে জয়েন করবা। তারপর স্ম্যাকের মতো কোম্পানিতে ওরা ইন্টারভিউ দিছে, স্ম্যাকও সেম অবস্থা। স্পানিতে ইন্টারভিউ দিছে, স্পানিতেও ভালো করছে। এর মধ্যে 38 বেচে একটা ছেলেটা খুব ভালো করছে। তার ভালোর এক্সপিরিয়েন্সটা হচ্ছে সে আমাকে প্রায় আধা ঘন্টা ফোনে সে আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমার প্রতি। তার ভালো হচ্ছে সে আলমনসুর কনস্ট্রাকশনে ইন্টারভিউ দিয়েছিল। আলমনসুরে প্রায় 95 জনের মতো তারা রিটেনে অ্যাটেন্ড করে। এই 95 জনের মধ্যে মানে ফ্রেশার থেকে শুরু করে 10 বছর 12 বছর এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার ছিল, এবং বুয়েট কুয়েট ডুয়েট আসানুল্লাহ স্ট্যামফোর্ড এশিয়া প্যাসিফিক সব ইউনিভার্সিটি ছিল। 5জন নেয় ওরা, 55জন থেকে 5জন নেয়, এবং ওই 5জনের মধ্যে সে একজন। এটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে আমার 20-30টা ক্লাসে ছেলেটা একজন ফ্রেশার ছেলে 10 বছর বা 12 বছর এক্সপিরিয়েন্স বা 5 বছর এক্সপিরিয়েন্সের একজনকে হারিয়ে সে টপ 5-এ জায়গা পায় এবং তার চাকরি হয়। স্যালারি অনেক ভালো ছিল সেখানে। আবার কিছু কিছু ছেলেপেলের মানে আসলে ওদের বুঝার অভাব। আমরা সিনিয়ররা যদি জুনিয়রদেরকে নিয়ে কাজ করতে পারি, বুঝাতে পারি, তাহলে অনেক সময় ইয়ে, কারণ আমি যখন অ্যাজ এ কোম্পানি ওনার বা কোম্পানির ইন্টারভিউ বোর্ডে থাকবো, আমি তার পারফরমেন্সের সাথে তার অনেস্টিটাও ফলো করব। এখন কিছু কিছু ছেলেপেলেকে যখন জিজ্ঞেস করছে যে তোমার যে ইন্টারভিউ তো খুব ভালো দিলে, এটা কি কোনো নোট ফলো করছো না কোথাও কাজ করছো আগে, নাকি আম, কোথাও কোচিং করছো? বললো না, আমি কোথাও করিনি, আমি আমি নিজ থেকে পারছি। আসলে আমরা তো বুঝি, আমরাও তো এখন ইন্টারভিউ বোর্ডে থাকি, 12 আগেও ছিলাম, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। আমরা তো বুঝি একজন ফ্রেশার কতটুকু জানতে পারে। তো ওই একটা কথার কারণে হয়তো তাকে কোম্পানি সিলেক্ট করতে চাইছে, বাট তার যখন ডিজনেস্টি সে শো করছে ভাইবা বোর্ডে, যে ইন্টারভিউ বোর্ডে, যে না আমি এমনিতে পারি, এটা আমার নিজের স্কিল, তখন হয়তো ওরা বাদ দিছে। তো ভাইয়া এই হচ্ছে আর কি, জুনিয়র দিকে নিয়ে কাজ করে যখন দেখলাম যে ওদেরকে যদি আমরা রেডি করে মার্কেটে পাঠাতে পারি, তাহলে ওরা জব ক্ষেত্রে ভালো করতে পারে। এর মধ্যে 2-3 জনের ইয়ে আমি না বললে নয়, এর নাম মেনশন করে বললাম। 39 বেচেন রায়হান মির্জা, সে ক্লাস করতো, তার জব হয়েছে, জব হওয়ার পর সে ক্লাসও করতো, ক্লাসের পর আবার দেখা যেত সে আমার থেকে আলাদা আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিত, অফিসে যে কাজগুলি দিত সেগুলি ডিসকাস করতো আমার সাথে। এবং সে অফিসে মানে 2 মাসের মাথায় সে জুনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছে, এবং 2 মাসের মাথায় তাকে মানে প্রজেক্টের দায়িত্ব দিয়ে দিছে যে তুমি এখন এই প্রজেক্ট তুমি ডিজাইন করবা, এটা তোমার দায়িত্ব। তো সে আমার সাথে যখন ডিসকাস করছে, আমি বলছি কোনো সমস্যা নেই, তুমি কাজ দাও। তো ছেলেটা খুব ফাস্ট মানে তার কেরিয়ার গ্রো আপ হয়েছে। ইভেন 3 বছর 2 থেকে 3 বছরের মাথায় সে, আমাদের তো 2020-এর হিস্ট্রি, 2023-এর দিকে সে জাইকা এপিজেডে একটা ফ্যাক্টরির মানে হোল প্রজেক্টে ইনচার্জ ছিল। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। 3 বছর মাথায় একটা প্রজেক্ট ইনচার্জ হওয়া ছোটখাটো বিষয় না। ইনশাল্লাহ আমরা যদি এটা কন্টিনিউ রাখতে পারি, ভবিষ্যতে এমন সাফল্য আমাদের হাতে ধরা দিবে। থ্যাংক ইউ নাজমুল। আমি আসলে তোমাদের এই প্রজেক্টটা সম্বন্ধে যেদিন আসলে প্রথম শুনতে পারি, প্লাস তুমি আমাকে মডিউল গুলা যখন পাঠালে, তো আমি দেখে বুঝতে পারতেছিলাম যে আসলে একটা চাকরিতে যাওয়ার আগে একটা মানে চাকরি প্রার্থীর মানসিক অবস্থা কি থাকে, কারণ আমরা সবাই কম বেশি ইন্টারভিউ ফেস করেছি। তো ওইখানে তোমরা যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জবের জন্য ইনিশিয়ালি যে বিষয়গুলো আসলে এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছো, এটা আসলে আমার মানে খুবই ভালো লাগছে। আরেকটা বিষয় আমি বলবো ভালো লাগার জায়গাটা, সেটা হচ্ছে তোমরা দুইজনই বাংলাদেশ গভর্নমেন্টের প্রতিষ্ঠানে কাজ করছো, এবং এই জায়গাটা থেকে আসলে খুব কম লোকজন এগিয়ে আসতেছে, আমি খুব একটা দেখি না। আমি নাজমুল ভাই সম্ভবত আমার সাথে একমত হবেন যে প্রাইভেট সেক্টর থেকে হয়তো মানে যারা কাজ করতেছে তারা হয়তো অনেক উদ্যোক্তা তৈরি করার পিছনে কাজ করতেছে, কিংবা
বিভিন্ন বিজনেস ক্রিয়েশনের পিছনে কাজ করতেছে, বাট সরকারি সেক্টরে কাজ করছে আমাদের এই দুইজন। সো তারা এর পাশাপাশি চেষ্টা করতেছে যে ফ্রেশার যারা আসতেছে বা জুনিয়র লেভেলে যারা আসতেছে তারা কিভাবে আসলে তাদের জব সেক্টরে তাদের নিজেদেরকে মানিয়ে নেবে, নিজেদেরকে কিভাবে একটা চাকরি ম্যানেজ করতে পারবে। তো এটা খুবই ইন্সপায়ারিং একটা বিষয়। আর আমার যেই আসলে জানার বিষয়টা সেটা হচ্ছে এই যে কেরিয়ার কোচিং যে বিষয়টা তোমরা চিন্তা করেছো, এটার আসলে ওভারঅল পরিকল্পনাটা কি, মানে এটা আসলে ফিউচার, যদি আমি ইন দ্য লং রান চিন্তা করি, তোমরা আসলে ফিউচারটা কিভাবে দেখতেছো, এক। দুই হচ্ছে গিয়ে যদি এটার কোনো টাইম ফ্রেম থাকে, যে আসলে আমরা ইনিশিয়ালি শুরু করছিলাম মানে প্রি জুম মিটিং এর মাধ্যমে, যেটা বললা তুমি, আহ, এ- সামনে আমাদের এই ধরনের পরিকল্পনা আছে, কিংবা আমরা হয়তোবা আহ, মানে কিছু কোম্পানির সাথে হয়তোবা আমরা কথা বলে রাখবো যারা আমাদের সাথে ইন্টার্নশিপ করবে বা আমাদের এই কোচিং গুলোর সাথে কাজ করবে, তাদের কি কোনো প্রায়োরিটি থাকবে কিনা বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? ভাই, এই ধরনের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আমি এই পরিকল্পনা আগে আমি একটু বলি। আমরা যেমন প্রাইভেট সেক্টরের ছেলেপেলেদেরকে নিয়ে কাজ করছি, তেমনি গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য আমি এবং সাদি যথেষ্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আর কিছু সমস্যা হয়েছে কি ভাইয়া, মানে যখন আমরা ফিজিক্যালি একটা ক্লাস থাকে, ফিজিক্যাল ক্লাসের রেসপন্সটা এবং মানে ইনস্ট্রাক্টর এবং অডিয়েন্স দুইটা ফিডব্যাকটা খুব ভালো থাকে, কিন্তু ইয়েতে গিয়ে দেখা যায় একটা যখন অনলাইন প্ল্যাটফর্মে যাচ্ছি তখন দেখা যাচ্ছে একদিন ক্লাসে অ্যাটেন্ডেন্স 20 জন, আরেকদিন ক্লাসে অ্যাটেন্ডেন্স 3 জন 4 জন। আরেকদিন দেখা গেল ক্লাস করতেছে, হঠাৎ করে হয়তো নেট ডিস্টার্বের কারণে ক্লাস করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই ধরনের কিছু অবস্ট্রাকলের কারণে আসলে আমরা আসলে গভর্নমেন্ট এটা নিয়ে আগাতে পারি নাই। সেখানেও আমার এবং সাদের বেশ কিছু নোটস ছিল, আমরা নোটগুলো শেয়ার করেছি যারা গভর্নমেন্ট জবে প্রিপারেশন নিতে চায়। এবং আমি কনফিডেন্টলি বলবো বর্তমানে যে বইগুলি বাজারে আছে বিভিন্ন গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য, গাইড বই বা নোট বই, মোটামুটি তাদের চাইতে ভালো কোয়ালিটি হ্যান্ড বুক, ইভেন কম্পোজ করা নোটগুলি ছিল আমাদের। আমরা ওগুলো শেয়ার করেছি, যারা যারা পেয়েছে তারাও বললো যে না ভাই, আপনার নোটগুলি খুব সাজানো ছিল। এখন আমার সাজানো থাকলে তো হবে না, যে ক্যান্ডিডেট সেটা পড়তে হবে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে কি ভাই, আমি একটু সময় নিচ্ছি গভর্নমেন্ট জব নিয়ে কথা বলার জন্য। আমাদের বাংলাদেশে যে গভর্নমেন্ট জবে দেখা যাচ্ছে কথায় কথা, আজকে পানি উন্নয়ন বোর্ডে 100 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সার্কুলার হলো। কারণ সার্কুলার দেখে এখানে হয়তো প্রায় 14 থেকে 15,000 ছেলে পেলে অ্যাপ্লিকেশন করবে। এই 15,000 ছেলে পেলের মধ্যে দেখা যাবে 5 থেকে 6,000 ছেলে পেলে অ্যাপ্লিকেশন করা দরকার, অ্যাপ্লিকেশন করছে, পরীক্ষা দিলে দিব, না দিলে নাই। এই যে ইয়েটা, আবার কিছু আছে, রিউমার আছে যে আসলে টাকা না থাকলে জব হয় না, এটা মামু খালুর জোর লাগে, তদবির লাগে, এটা হলে জব হয় না। আমি এটার সাথে দ্বিমত পোষণ করি, কারণ আমি তো আমার নিজের যোগ্যতায় রিটেনটা ওভারকাম করে আসতে হবে ভাই বাবু। আমি পারফর্ম না করলে, পিছন থেকে যদি আমার মামা পারফর্ম করে তাহলে তো হবে না। আমার পারফরমেন্সটা আমাকেই শো আপ করতে হবে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা সমস্যা হচ্ছে, অনেকেই মানে আমাদের প্রত্যেকের ফ্যামিলি মোটামুটি একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড থেকে, প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে ভালো একটা ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের আসা। আমাদের আসলে গভর্নমেন্ট জবের প্রতি ফ্লোটা একটু কম, রিসেন্ট ফ্লো আছে তাও খুবই কম। যেমন আমি যদি আমাদের পানি উন্নয়ন বোর্ড বা সাদে পিডব্লিউডি আমরা হিসাব করি, হয়তো হাতে গোনা দুইটা ডিপার্টমেন্ট, পানি উন্নয়ন বোর্ড এবং পিডব্লিউডি, হাতে গোনা হয়তো সর্বোচ্চ 10 জন হবে। এই ইন্টারেস্টটা হ্যাঁ আমাদের সময় হয়তো বা ওইরকম ছিল না, তারপরেও কিন্তু আমাদের, মানে আমি যদি বেসিক্যালি আমার ব্যাচের কথাই বলি, আমাদের ব্যাচের কিন্তু মিনিমাম হাতে গোনা 10 জন আছে সরকারি জব করতেছে। হ্যাঁ, বিসিএস ক্যাডার আছে, এটা তোমরা জানো। তো তারপরে যে ফ্লোটা আসে আমাদের সময়, আমি যেটা দেখছি, তারা যারা বিসিএস পরীক্ষা দিবে বা সরকারি চাকরির জন্য চেষ্টা করবে, তারা আর্ডিয়ার থেকে ওইটার প্রিপারেশন নেওয়া শুরু করছে। আমি দেখছি মানে আমাদের ক্লাসেও ইভেন তারা বিসিএস এর পড়ালেখা করছে ফাইনাল ইয়ারে গিয়েও, থার্ড ইয়ার থেকে কিন্তু তাদের শুরু হয়ে গেছে প্রিপারেশন নেওয়া। সো এটা আসলে আমার মনে হয় মানে এই থিঙ্কিংটা কিছুটা মানে সবাই কাটিয়ে উঠতে পেরেছে। আর আমাদের তো একটা সময় আসলে সরকারি চাকরির প্রতি একটা নাক ছিটকানো ভাব ছিলই, এটা তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু সময়ের সাথে সাথে আসলে
আমরা এখন আসলে বুঝতে পারছি যে গভর্নমেন্ট জবের ভ্যালুটা কোথায়, এবং মানে লাইফ লং যদি আমি নিশ্চিন্তে কোথাও একটা জব করতে চাই, সেটা হচ্ছে হয় গভর্নমেন্ট জব আর না হলে ব্যাংক। এই দুইটা সেক্টরই মোটামুটি স্টেবল আমি বলবো। যে প্রাইভেট সেক্টরের জবটা তো আসলে যতই বড় কোম্পানি হোক কিংবা এনজিও বলি বা কর্পোরেট সেক্টর বলি, সব জায়গাতে আসলে একটা মানে ফান্ডিং এর একটা বিষয় থাকে। তো ওই ফান্ডিং এর উপরেই দেখা গেছে আমার ম্যান পাওয়ার যদি বাড়ে, সেই ক্ষেত্রে আমার কাজ করার সুযোগ থাকছে। এক সময় হয়তো বা ম্যান পাওয়ার যদি ছোট করতে হয়, তখন হয়তো অনেকে বাদ পড়ে যাচ্ছে, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে তো এইটা হওয়ার সুযোগই নেই। তো এই ভ্যালুটা আসলে এখন মানুষ বুঝতে পারছে আমার মনে হচ্ছে আর কি। আমি দেখতেছি স্টুডেন্টরা অনেকেই এই সরকারি চাকরির প্রিপারেশনের জন্য চেষ্টা করছে। তবে তোমাদের যেই কোচিং এর যেই বিষয়টা, সেটা মানে যদি এই মডিউল গুলো কভার করা হয়, সেক্ষেত্রে হয়তো সরকারি চাকরির পাশাপাশি প্রাইভেট সেক্টরের গুলো কভার হয়ে যাবে আশা করছি। কারণ আমি কিছু মডিউল অলরেডি দেখছি। তো আমার একটা কোয়েশ্চেন সাদির কাছে। সাদি যেহেতু পিডাব্লিউডি তে আছে, সাদিকে আমার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, আমি এই যে বললাম যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে যে একটা প্রিপারেশনের ব্যাপার, তোমার ব্যাপার মানে তোমার এই পিডাব্লিউডি তে আসার ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয়ে কাজ করেছে কিনা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যারা এখন অধ্যয়নরত আছে কিংবা যারা ফ্রেশ গ্রাজুয়েট, মানে হয়তো বের হয়েছে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, তাদের জন্য আসলে তোমার পরামর্শটা কি থাকে? শুরুতেই আসসালামু আলাইকুম ভাইয়া, এবং খুব ধন্যবাদ জানাই আপনাকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করতেছেন, এবং আপনি অনেক আগে থেকে ওই পৃথিবী আয়োজনের মাধ্যমে আমাদের সম্পৃক্ত করতেছেন অনেক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। উনি কমলা হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক ছিলেন, খুলনা জেলা হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেছেন। তো ছোটবেলা থেকেই আমার নিজের ইচ্ছা ছিল যে সরকারি চাকরি করবো, এবং বাবা সবসময় ইন্সপায়ার করতো যে বাবা তোমার কিন্তু বিসিএস ক্যাডার হইতে হবে। এবং উনি ইন্টারমিডিয়েট পাস করার পরও আমার গাইডলাইন দিতে ইংরেজি ম্যাথটা যেন একটু ভালো মতো করা যায়। তো দেখ আব্বাতে চলে গেলেন, তারপরে আমি জয়েন করছি। তো তখন থেকে একটা ইচ্ছা ছিল যে না বিসিএস ক্যাডার চেষ্টা করব। আমি থার্ড ইয়ার থেকে যে আমি নিজে পড়ালেখা করছি তা না, আমি ফোর্থ ইয়ারের লাস্টের দিকে একটু পড়ালেখা শুরু করছি। আর আমার যেটা কথা হচ্ছে যে অবশ্যই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে পড়ালেখা শুরু করা যায়, কিন্তু একাডেমিক পড়ালেখার কোনো ক্ষতি না করে একাডেমিক পড়ালেখাটা যথাযথ বজায় রেখে সিজিপিএ যেন ঠিকঠাক থাকে সেটা বজায় রেখে পাশাপাশি অনেক সময় পাওয়া যায়, সেই সময়টাই চাইলে কাজে লাগানো যায়। বিশেষ করে বেসিক জিনিসগুলো যেমন ইংরেজি ম্যাথ, এই জিনিসগুলো আস্তে আস্তে একটু ধার দেওয়া যেতে পারে, এবং অন্যান্য জিনিস অত বেশি পড়ার দরকার নেই বলে মনে করছি। কারণ ওগুলো আপনার যখন পরীক্ষা তার ঠিক আগে আগে পড়তে হয়। সাধারণ এগুলো এত আগে পড়ে আসলে কভার করা যায়। তো বেসিক জিনিসগুলো যদি একটু আগে রাখা যায় তাহলে সেক্ষেত্রে অনেক উপকার আছে। যেমন বাংলা সাহিত্য একটু পড়ে পড়ে মুখস্থ করে আগানো, ইংরেজি তারপর গণিত, এই তিনটা সাবজেক্ট যদি একটু পড়া যায় তাহলে খুব উপকার হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জিনিসটা আমি বলতে যাচ্ছি এই প্রোগ্রাম, যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে অনেকেই লক্ষ্য সেট করে না, কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে লক্ষ্যটা সেট করতে হবে যে আমি কি বিদেশ যাবো, সেখানে কি হায়ার স্টাডিজে যাবো, নাকি আমি বিজনেসে যাবো, নাকি আমি সরকারি চাকরি করবো। সরকারি চাকরি কিন্তু রকম ভেদ আছে, আপনার ব্যাংক আছে, বিসিএস আছে, নন ক্যাডার আছে, এবং অটোনমাস আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর অটোনমাস, সেখানে প্রিপারেশন কিন্তু টোটালি আলাদা। আপনার অটোনমাস জবের প্রিপারেশন এবং আপনার বিসিএস এবং নন ক্যাডার তিনটা প্রিপারেশন টোটালি আলাদা। অটোনমাসের জন্য কিন্তু পরিশ্রমটা অনেক বেশি করতে হয়, যেহেতু ডিপার্টমেন্টটা সাবজেক্টটা গভীরভাবে পড়তে হয়, ম্যাথমেটিক্স এবং অন্যান্য সাবজেক্ট গুলো বেশি করে পড়তে হয়। সেক্ষেত্রে আপনার প্রিপারেশন কিন্তু অনেক সময় নিয়ে করতে হয়, এবং ওই সাবজেক্ট গুলোতে আপনার দক্ষতা আসতে হয়। আবার বিসিএস যদি আপনি প্রিপারেশন নেন তাহলে সেক্ষেত্রে একটা স্টুডেন্টের আলাদাভাবে প্রিপারেশন করতে হবে। বিসিএস নিলে আপনি অ্যাকচুয়ালি বিসিএস এর মধ্যেই থাকতে হবে। বিসিএস এত ভাস্ট সিলেবাস, এটার বাইরে আপনার প্রিপারেশন আমার সুযোগ নেই। আমার একটু সুবিধা আছে, যেমন বিসিএস টা যদি কেউ প্রিপারেশন নেয় সেক্ষেত্রে তার নন ক্যাডার অনেক প্রিপারেশন হয়ে যায়। অটোনমাস এর যদি কেউ প্রিপারেশন নেয় তাহলে তার নন ক্যাডার যে ডিপার্টমেন্টাল সাবজেক্ট গুলা এলজিডি আছে, ইডি আছে, এইচডি আছে, সেগুলো খুব সুন্দরভাবে প্রিপারেশন নেওয়া হবে। তবে সবচেয়ে বড় কথা আছে, আমরা নিজেরা যখন চাকরিতে থার্ড ইয়ার পড়তে ছিলাম, চাকরির প্রিপারেশন নিয়েছিলাম, কাউরেই পাই না গাইডলাইন দেওয়ার মতো, এবং বাজারে কোনো গাইড বইও ছিল না। অদ্ভুত একটা অবস্থা ছিল।
শুধুমাত্র আমার যেটুকু মনে আছে বুয়েটের ভাইয়েরা যারা সিনিয়র ভাই তারা একটা গাইডলাইন পাইতো, তারা নিজেদের জব স্টাডি করতো, স্টাডি গ্রুপ ছিল এবং কিছু চোথা বুয়েটের চোথাগুলাই আমরা পড়তাম, আলাদা কোনো নোট ছিল না। অবাক করার ব্যাপার, যেটা এখন বাজারে অনেক গাইডে সয়লাভ হয়ে গেছে। আপনার পোস্ট ব্যাংক বলতে কিছুই ছিল না। একটা অটোনমাস জবে কষ্ট করে প্রিপারেশন নেওয়া লাগবে তা আমি জানি। আমার নিজেও প্রচুর পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা, প্রায় 150+ পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে সব মিলে। তো 4টা বছর অনেক কষ্ট করছি, আল্লাহর রহমতে আল্লাহ পাক সেই ফলাফল দিচ্ছে। তো সবারই বলবো আগে প্ল্যানটা ঠিক করতে হবে। আমি কি ডিসাইড করবো নন ক্যাডার যাবো, অটোনমাস নাকি বিজনেস নাকি হায়ার স্টাডি। যদি হায়ার স্টাডিতে যায় তাহলে সেভাবে প্রিপারেশন নিতে হবে, আইটিএস আছে, ডিআরআই আছে, সেগুলো একটু একটু করে পড়তে হবে। এবং এই অল্প অল্প পড়াটাই আপনি 4th ইয়ার বের হওয়ার পরে একটা ছেলে যখন বের হবে সে অনেকটা আগায় যাবে। যে ছেলেটা এখনো পড়াশুনোই করে না তার সাথে সে অনেকটা আগে যাবে। এবং একাডেমিক কোনো ক্ষতি না করে আমার একটাই পরামর্শ, যে একাডেমিক পড়াটা সবার আগে রাখতে হবে মাস, তারপরে যতটুকু সময় পাওয়া যায় তার মধ্যে সবার আগে একটা ছেলে 3rd ইয়ার বা 4th ইয়ারে অবশ্যই তার লক্ষ্য ঠিক রাখতে হবে। লক্ষ্যটা অনেক গুরুত্বপূর্ণ। এবং গাইডলাইন কিন্তু সবার জন্য একরকম না। আমি সফল হয়েছি দেখে আমার মতো আরেকজন সফল হবে তার, ওইটা আমার নিজেরই ঠিক করতে হবে যে কোন ভাবে পড়লে তার উপকার হবে, এটা ঠিক করতে হবে। ধন্যবাদ। একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু দুইজনই সরকারি চাকরি করতেছো, সরকারি চাকরিতে আসলে নেটওয়ার্কিং এর জায়গাটা কেমন? নেটওয়ার্কিং বলতে জব পাওয়ার ক্ষেত্রে যেটা নাজমুল আমাদেরকে আগে বললো যে মামা চাচা, এই বিষয়টা একটা আমাদের বদ্ধমূল ধারণা থাকে যে সরকারি চাকরি হইতে হইলে মামা চাচা লাগবেই। কিন্তু প্রাইভেট সেক্টরে আসলে তোমরা সরকারি সেক্টরে কাজ করে প্রাইভেট সেক্টরে যদি মানে লোকজন ইন করতে চায়, সেক্ষেত্রে তোমাদের নেটওয়ার্কিংটা আসলে তোমরা কিভাবে করতেছো বা কিভাবে করার সুযোগ থাকে? প্রাইভেট কোম্পানিগুলোতে ঢুকাতে এটা একটা ভালো ভূমিকা পালন করে। কারণ হচ্ছে যে দেখা যায় যে আমরা যেহেতু জব করতেছি ফিল্ড লেভেলে, আমরা যারা জব করছি তারা তো ফিল্ডে অনেক বেসরকারি কোম্পানির সাথে পরিস্থিতি থাকে। সেক্ষেত্রে যদি একটা রিকমেন্ডেশন দিলে এবং ছেলেটা যদি আসলেই মেরিটোরিয়াস হয় তো ভালো হয়, সেক্ষেত্রে এটা অনেক উপকারে লাগে। আর তবে সবচেয়ে বড় কথা, যে ক্যান্ডিডেট তার প্রিপারেশনটা সেভাবে হয়ে আসতে হবে, তার সেভাবে বেসিক অথবা তার সে প্রিপারেশন, তার ভিতরে যোগ্যতাটা অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্যারের সাথে আমিও একমত। আমাদের প্রজেক্ট এবং পোস্টিং এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং এর জায়গাটা। এখন আমার পোস্টিংটা যেখানে হবে, হয়তো আমি যে অফিসে কাজ করতেছি সেই অফিসের আন্ডারে একটা বা 2টা বা 5টা প্রজেক্ট আছে। তো সেইখানে যখন 5-10টা কোম্পানি কাজ করবে, যেমন রোডসের প্রজেক্টে চায়না কোম্পানি 3-4টা চায়না কোম্পানি কাজ করে একই প্রজেক্টে। আবার দেশি মীর আক্তার বা ম্যাক্স বা মোরা কাজ করতেছে। তো এখন ওই প্রজেক্টে যখন আমি বা সাদি বা যেখানে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, সে তো 5টা কোম্পানির সাথে তার ভালো যোগাযোগ আছে, তখন তার নেটওয়ার্কিংটা খুব ভালোভাবে গড়ে উঠতেছে। আর এখানে যখন আমি এমন জায়গাতে পোস্টিং আছে যে আমার এখানে কোনো প্রজেক্ট নেই, তখন আমার নেটওয়ার্কিং এ খুব বিশাল একটা গ্যাপ তৈরি হচ্ছে। তো এটা আমাদের পোস্টিং এবং প্রজেক্টের উপরে ডিপেন্ড করে নেটওয়ার্কিংটা। এখন মানে যেই প্রশ্নটা হচ্ছে যে আমাদের খুব মানে মনে খুঁতখুঁত করতেছিল আপনাদের সাথে আলাপ করার জন্য, সেটাই এখন করি। সেটা হচ্ছে যে এখন কিন্তু প্রচুর ট্রেনিং সেন্টার আমরা ইউথদেরকে টার্গেট করে দেখতেছি, যারা কোচিং বলেন, মেন্টরশিপ বলেন, ট্রেনিং প্রোগ্রাম বলেন, সবই হচ্ছে উদ্যোক্তা তৈরির বিষয়। অফকোর্স উদ্যোক্তাও একটা সার্টেন মানে পপুলেশনের দরকার আছে, কারণ উদ্যোক্তা না থাকলে আসলে চাকরি জেনারেশন হবে না। কিন্তু যেইভাবে ম্যাসিভ আকারে, মানে বিষয়টা হচ্ছে কি, ধরেন আমরা যদি সবাই উদ্যোক্তা হয়ে যাই আলটিমেটলি, তখন তো টেকনিক্যালি চাকরিজীবী পাওয়া তখন আবার টাফ হয়ে যাবে। আবার এত পরিমাণ উদ্যোক্তা বাংলাদেশে, এত পরিমাণ সেল করার জায়গাও আছে কিনা এটাও অনেক কিছু দেখার বিষয়। আবার সবার দেশে সাহস বা ক্যাপাসিটি এরকম থাকে এগুলোও তো না। তো সবকিছু মিলিয়ে অনেকেই দেখা যাচ্ছে যে উদ্যোক্তা প্রমোশনের জন্য কাজ করতেছেন। আপনারা কেন চাকরির পিছনে আসলে হচ্ছে যে এই জিনিসটা মোটিভেশন হয়েছে, যে আপনারা তো ইঞ্জিনিয়ারিং নিয়ে কে কিভাবে আপনারা যেহেতু প্রজেক্ট, সরকারি বিভিন্ন প্রজেক্ট থাকে, আপনাদের সাথে তো অনেক ধরনের উদ্যোক্তারা যোগাযোগ করে যে আমি এই প্রজেক্টে কাজ করতে চাই, আমি এই টেন্ডারে পার্টিসিপেট করতে চাই, বা আমি এইখানে কন্ট্রিবিউট করতে চাই। তো এই জায়গাটাতেও তো আপনাদের নেটওয়ার্ক আছে। আবার চাকরির ক্ষেত্রে তো অবশ্যই আছে। তো বিভিন্ন কোম্পানির সাথে আপনাদের যোগাযোগ আছে। আপনারা কেন স্পেসিফিকলি চাকরির বিষয়টাকে প্রমোট করতেছেন, এইটা একটু আমরা জানাতে চাই সবাইকে। ধন্যবাদ তাব্বি ভাই।
নাজমুল ভাই এবং আমাদের আরেক নাজমুল ভাই, তিনজনকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করে। এবং আমাদের জন্য দোয়া করবেন যে এটা যেন চলতে থাকে এবং এর মাধ্যমে আমাদের জুনিয়র ভাইয়েরা আপনারা যেন উপকৃত হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এটা যেন লং লাস্টিং হয়, অনেকদিন চলে। মূল কথা হচ্ছে আমাদের জুনিয়রদের চিন্তা করি আসলে, বিশেষ করে আসলে ভার্সিটি কেন্দ্রিক তারা এটার প্রায়োরিটি পাবে এবং আস্তে আস্তে অন্য ভার্সিটি তারাও এটার সাথে যুক্ত ছিল, কিছু আরো যুক্ত হবে সামনে। এবং সবচেয়ে বড় কথা যে মূল ক্রেডিটটা নাজমুল ভাই, হয়তো আলোচনা করার সময় আমি ছিলাম, সাপোর্ট দিয়ে গেছি, কিন্তু সময়ও উনিই বেশি দিচ্ছেন, আমিও দিচ্ছি, কিন্তু মূল যে পরিকল্পনা সবটাই মোটামুটি 90% বলতে গেলে নাজমুল ভাইয়ের। এবং সবচেয়ে বড় কথা সৎ ইচ্ছা, নিজের চাকরি নিজের ফ্যামিলির বাইরেও কিছু একটা দেওয়া, এই জিনিসটা নাজমুল ভাইয়ের কিন্তু সবসময় ছিল, আমার মধ্যেও আছে। এবং এ নিয়ে যে কোনো বিষয়ে আমাদের ভার্সিটির থেকে এখনো রাত 2টা-3টা আমার কাছে ফোন আসছে, অনেক জুনিয়ররা ফোন দেয়, বিভিন্ন বিষয়ে জানতে চায়, আইডি কেন্দ্রিকও অনেক বিষয় থাকে সেগুলো জানতে চায়, অনেক বিষয় যে তা আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করি আমার ছাত্র বলতে, যে কেউ যেন আমি জানি কিন্তু হেল্প করলাম না, এই মেন্টালিটি আমার তো অনেক ছিল না এবং থাকবে না ইনশাল্লাহ। আমি আমার সাধ্য মতো হেল্প করার চেষ্টা করি আমার জুনিয়র কিছু, কারণ আমি যে কষ্টটা পাইছি সেই কষ্টটা যেন একটা জুনিয়র না পায়, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। এই জিনিসটা আমি খুব ফিল করি যে যখন আমি চাকরির প্রিপারেশন নিয়েছি বলতে গেলে একাই লড়াই করছি, সেখান থেকে মোটামুটি একটা ভালো হয়তো নিয়ে আসতে ভালো মতো। সেটা যেন একটা জুনিয়র ফিল না করে, জুনিয়ররা যেন সব দিক দিয়ে সাপোর্ট পায়, এটা আমার সবচেয়ে বড়। থ্যাংক ইউ ভাই। আমাদের উদ্যোগটা হচ্ছে পারফেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে একটা গ্রাজুয়েট বের হওয়ার পর সে একটা ফ্রাস্ট্রেশনে ভুগতেছে যে আমি 3 মাস বসে আছি এখনো কোনো জব অফার পাইনি, বা সে গভর্নমেন্ট জবে প্রিপারেশন নিতে পারতেছে না, বা মাস্টার্স করবে না এমবিএ করবে, এই ধরনের একটা ফ্রাস্ট্রেশনে আছে। আজকে গ্রাজুয়েশন করার পর আমি 10 বছর যদি প্র্যাকটিসে নাও থাকে, কিন্তু আমার গ্রাজুয়েশন করে যতটুকু কোর্স কভার করে আসছি এতটুকু যদি আমি খুব ভালোভাবে গুছিয়ে রাখি, অ্যাজ ইঞ্জিনিয়ার আমি উদ্যোক্তা হই, আমি বিজনেসম্যান হই, আমি ইঞ্জিনিয়ার হই, বা আমি অ্যাডমিনিস্ট্রেশনে যাই, আমার পেরিফেরি জানে যে আমি একজন ইঞ্জিনিয়ার। আমাকে জিজ্ঞেস করবে যে বাবা তুমি এই বিল্ডিংটা করতেছি, আমাকে একটু সাজেশন দাও যে আমার এখানে কত টাকা কস্টিং আসবে। এখন আমি যদি আমার এই বেসটা ভালোভাবে তৈরি করে রাখতে পারি, আমি যে কোনো সময় এটা ডিফেন্ড করতে পারবো যে আঙ্কেল ঠিক আছে এখন কস্টিংটা আমার এত আসতেছে, এটা আপনি এই পরিমাণ টাকা হাতে নিয়ে আপনি কাজটা শুরু করেন, অথবা আঙ্কেল আমার এই রডটা ভালো, বা আঙ্কেল আপনি যে কাস্টিং করবেন কাস্টিং এ এইভাবে করেন, এইভাবে আপনি কাস্টিংটা করেন। এখন আমাদের এটা আসলে আমাদের মূল টার্গেট হচ্ছে একজন পারফেক্ট ইঞ্জিনিয়ার গড়ে তোলা। সে যখন জবে যাবে সেখানেও সে পারফর্ম করতে পারবে, সে যখন গভর্নমেন্ট জবে যাবে সেখানেও সে দেশকে পারফর্ম করতে পারবে। সে যখন উদ্যোক্তা হবে, উদ্যোক্তা মানে যে আমি নতুন কোনো প্রোডাকশন আনবো সেটা তো অবশ্যই আমি করি, কিন্তু উদ্যোক্তা মানে যে আমার এর মধ্যে লিমিটেশন থাকতে হবে এটা না। আমি একজন কনসালটেন্ট হতে পারি, কনসালটেন্ট হলে এটা আমার জন্য ভালো উদ্যোক্তা। আমরা দেখা যাচ্ছে আমরা যারা চাকরি করি মাস শেষে বেতন মানে 50,000, সরকারি চাকরি যারা করি 50,000, 60,000, 70,000 বা সর্বোচ্চ হয়তো 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পর্যন্ত একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত যায়। তো সেখানে দেখা যাচ্ছে একজন ভালো মানের কনসালটেন্ট হলে সে আমাদের পরিচিত কিছু কনসালটেন্ট আছে আমাদের জুনিয়র বা আমাদের সমসাময়িক, বলে ভাই বছরে খুব বেশি তো কাজ করি না, 2টা বা 3টা কাজ করি, তো কেন এত কম কেন ভাইয়া, যে আমার একটা 20 লাখ টাকা 25 লাখ টাকা নিচে আমি কোনো প্রজেক্টে হাত দেই না। তো এই যে বছরে 3টা কাজ করে সে 70 লক্ষ টাকা বছর ইনকাম করতেছে, আর আমরা সারা বছর কি ইনকাম করি। তো সে যদি তার বেসটা পারফেক্টলি তৈরি করতে পারে সে একজন ভালো উদ্যোক্তা, সে তার ফিল্ড অন ট্র্যাক উদ্যোক্তা। যখন অন ট্র্যাক উদ্যোক্তা হবে সে একদিকে তার নিজে কর্মসংস্থানটা তৈরি হলো, একদিকে উদ্যোক্তা হলো, একদিকে নিজে কর্মসংস্থান, সাথে আরো 5 জনের কর্মসংস্থান সৃষ্টি করলো, এবং একই সাথে আমাদের পিওর ট্র্যাকে সে পিওর সার্ভিসটা দিল, যেটা আমরা বর্তমানে ক্রাইসিস ফিল করতেছি, যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের স্ট্রাকচার না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ইভেন রিসেন্ট আমরা দেখলাম যে ড্যামের দিকে একটা বিল্ডিং হেলে গেছে, এই ধরনের র্যান্ডম সমস্যার কারণে এখানে আমরা ইঞ্জিনিয়ারে ভালোভাবে পারফর্ম করতে পারি না। এখন আমার বেসটা যখন স্ট্রং থাকবে, আমি যখন আমার বেসিকটা এস পার কোড ডেভেলপ করব, এবং আমি সাদি জানে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা কোডকে প্রায়োরিটি দিছি, বিএনপিসি এবং এসিএ কে প্রায়োরিটি দিছি, বিএনপিসি এসিএ এবং এসিএ। তো আমি যখন এস পার কোড, আমি পৃথিবীর কোথাও আমাকে কেউ ঠেকাতে পারবে না, এবং আমার অ্যানালাইসিস, আমার সাজেশন, আমার কনসালটেন্সি যখন এস পার কোড থাকবে তখন আমি উদ্যোক্তা হিসেবে অলরাউন্ডার থাকবো।
এই এই জন্যই আসলে আমরা এই আমাদের যে কোর্সটা ডিজাইন করা হয়েছে, এই জন্য আসলে আমাদের এখানে উদ্যোক্তা বলেন, পারফর্মার বলেন, সবকিছু আমাদের এই কোর্সের মধ্যে কভার হয়ে যায়। আমরা অলরেডি বিভিন্ন প্রাইভেট মানে যেহেতু আমরা সরকারি চাকরি, আমরা নিজেরা বিজনেস করার সরকার থেকে পারমিশন নেই। তো আমরা অলরেডি বিভিন্ন প্রাইভেট এজেন্সি বলতে আমাদের ইউনিভার্সিটির সিনিয়র জুনিয়র অনেক প্রতিষ্ঠান আছে, তাদের সাথে কথা বলেছি অলরেডি। বিদেশি আলিবাবা গ্রুপের আমাদের সাউথ এশিয়ান রিজিয়নের ইনচার্জ যিনি পলাশ ভাই, উনি আমাদের বাঙালি, ওনার সাথে যোগাযোগ হয়েছে। আলিবাবা গ্রুপের 18টা ইউনিভার্সিটি আছে, উনি বলছে যে আলিবাবা গ্রুপ আমাদের এটার সাথে আমাদের এই কোর্সটাকে অ্যাক্রিডিটেশন দিবে। তো আমরা অলরেডি ওনার সাথে কাজ করতেছি। আলিবাবা গ্রুপে অ্যাক্রিডিটেশন আসা মানে আলিবাবার 18টা ইউনিভার্সিটি, ইভেন ইউরোপিয়ান কিছু ইউনিভার্সিটিও আমাদের মডিউলটা দেখে আমাদেরকে অ্যাক্রিডিটেশনের ব্যবস্থা করবে। তারপর এটা ল্যান্ডি প্রসেস, আমি হয়তো এখন বলতেছি সংক্ষেপে, কিন্তু ল্যান্ডি প্রসেস হয়তো 2-3 বছর সময় লেগে যাবে। তো আমাদের মডিউলটাকে আরো ডেভেলপ করতে হবে, আপনাদেরও সহযোগিতা লাগবে। আরো যারা এক্সপার্ট আছে বিভিন্ন জায়গাতে, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফিসাররা আছে, বিভিন্ন প্রাইভেট কোম্পানি এক্সপার্টাইজরা আছে, বিভিন্ন রিটায়ার্ড অফিসার আছে, বিভিন্ন মানে সচিবালয় অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে রিটায়ার্ড, তাদেরকে নিয়ে আমরা এটা আরো ভালো মানের একটা প্রতিষ্ঠানে রূপান্তর করে আমরা মেন্টর হিসেবে থাকবো, বাট ওনারা হয়তো এটাকে এগিয়ে নিয়ে যাবে। আর একই সাথে ভাইয়া যেটা বলেছিলেন যে এটা কোনো কোম্পানির সাথে লিয়াজ করা যায় কিনা, জি আমরা আমাদের টার্গেটই হচ্ছে এমন যে আমরা এমন একটা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করব যেখানে আমাদের সাথে কোম্পানিগুলির এমওইউ থাকবে যে তাদের এন্ট্রি লেভেলের এমপ্লয়ি লাগবে না মিড লেভেলের লাগবে না। আসলে মিড লেভেল, এন্ট্রি এবং মিড এই দুইটাই আসলে কোম্পানিগুলি ফোকাস করে। টপ লেভেল তো আসলে টপ লেভেল নিয়ে তো আর বলার কিছু নেই। তো মিড লেভেল এবং এন্ট্রি লেভেলের যে ইঞ্জিনিয়ার মানে এমপ্লয়ি হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বিজনেস রিলেটেড হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, অ্যাকাউন্টিং, এই ধরনের সাপোর্টিং একটা ইনস্টিটিউট যাতে বাংলাদেশে ডেভেলপ করে সে নিয়ে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ বিদেশি একটা কোম্পানি অ্যাক্রিডিটেশন গুলি, বিদেশি ইউনিভার্সিটি অ্যাক্রিডিটেশন এবং বাংলাদেশের গভর্নমেন্টের যে অ্যাপ্রুভাল গুলি, এগুলি পেয়ে গেলে ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো বাংলাদেশের কর্মসংস্থান তৈরি, দক্ষ কর্মসংস্থান তৈরিতে ভালো একটা ভূমিকা রাখবে আমাদের এই প্রচেষ্টা। ইনশাল্লাহ আপনাদের কাছে এটা এই ব্যাপারে দেওয়া প্রার্থী। থ্যাংক ইউ ভেরি মাচ বোথ অফ ইউ, তাতি এবং নাজমুল। তোমাদের এই উদ্যোগকে আসলে আমি সাধুবাদ জানাই। এই কাজগুলো আসলে অনেকে চিন্তা করে থাকে যে আমি করব, কিন্তু আসলে কে করতেছে ওই জায়গাটাই ইম্প্যাক্ট। তোমরা দুইজন যে এই কাজটাকে মানে সামনে নিয়ে আসছো, হয়তো আরো অনেকে চিন্তা করছে এই কাজটা করবে বা করার প্ল্যানও আছে, কিন্তু তোমরা অলরেডি শুরু করছো। এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় যেটা, যেহেতু তোমরা দুইজনই সরকারি চাকরিতে আছো, আইবিতে তোমাদের কমিউনিকেশন কানেকশন খুবই ভালো, এবং এই জায়গাটাতেও আসলে আমার মনে হয় সেটা সরকারি চাকরি হোক, বেসরকারি হোক, কনসালটেন্সি হোক, উদ্যোক্তা হোক, এই সব জায়গাতে একটা আইবির সাথে একটা কানেকশন ক্রিয়েট করে দিতে পারলে আমার মনে হয় সবাই উপকৃত হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরাও হচ্ছে যে খুব সুন্দর একটা আলোচনা পেলাম আপনাদের কাছ থেকে। আমাদের চ্যানেলেরও উদ্দেশ্য হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ক্যারিয়ার আছে, ক্যারিয়ার সম্পর্কে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে উদ্বুদ্ধ করা। শুধু আপনার আজকে হয়তো আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছি, আপনারা হয়তো আগে যেসব এপিসোড আমাদের সাথে গিয়েছে, আমরা কিন্তু ডাইভার্সিফাইড বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নিয়ে হচ্ছে যে কথা বলছি, এবং সেই চাকরিতে সে আসলে কি ইম্প্যাক্টটা তৈরি করতেছে। যেমন আপনারা হচ্ছে যে একটা ইয়াং জেনারেশনের মধ্যে হ্যাঁ ইকোনমিক একটা ইম্প্যাক্ট তৈরি করার আপনাদের একটা আগ্রহ আছে। আমাদের মূল ফোকাসটা ওইটাই যে মানুষের জন্য বা পরিবেশের জন্য বা সমাজের জন্য একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারতেছে কিনা তার এই কাজের থ্রু থেকে, এইটাও তুলে ধরা আমাদের একটা উদ্দেশ্য। তো আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আজকে এই পর্যন্তই আর কি, আমরা হচ্ছে যে আমাদের এই আলাপ শেষ করে দিচ্ছি। তো আশা করছি আমাদের যারা দর্শক শ্রোতা ছিলেন খুবই ভালো লেগেছে আপনাদের আলোচনাটা। আপনারা যারা
ইঞ্জিনিয়ারিং পেশায় অন্তত ক্যারিয়ার করতে চান তারা হয়তো এই দুই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা হয়তো খুব শিগগিরই তাদের ফেসবুক বা অন্যান্য প্রচারণা হয়তো তারা যখন আরো বড় হবেন তাদেরকে দেখতে পারবেন। তো আমরা এখনই রিভিল করছি না তাদের প্রতিষ্ঠানের নাম, তারা স্বল্প পরিসরে শুরু করছেন। তো তারা যখন তাদের ইউনিভার্সিটি আহসানুল্লাহ ইউনিভার্সিটির বাইরে যখন অন্যান্য ইউনিভার্সিটিতে রিচ করবেন তখন হয়তো আপনারা সবাই জানতে পারবেন তাদের এই প্রোগ্রামের বিষয়ে। তো আমাদেরও তাদের প্রতি দোয়া থাকলো। আর যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন বা ক্যারিয়ার পার্সু করতে চাচ্ছেন তাদের কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। আর আমরা তো বিভিন্ন ক্যারিয়ার নিয়েই নিয়মিত আলাপ করছি। তো সবকিছু মিলিয়ে আপনারা আর কোন কোন ক্যারিয়ার নিয়ে আমাদের কাছ থেকে আলাপ আলোচনা শুনতে চান? আমরা নিত্য নতুন অনেক ধরনের ডাইভার্সিফাইড এবং ইম্প্যাক্টফুল ক্যারিয়ার নিয়ে আলাপ করছি। তো সেরকমই একটা প্রত্যাশা নিয়ে আগামী পর্বের দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হুদা। আমি সাজ্জাদুর রাব্বি। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। শুভরাত্রি।